ঝিকিমিকি টুম্পা মানে হচ্ছে ঝিকিমিকি টুম্পা। তো এখন পেট পাইথন আছে বাড়িতে 4টে। আপনাদের আর ফোন নেই? এই কটাই বাজছে। এইটা রাখবে কিন্তু। নমস্কার, আমার নাম ঝিলাম গুপ্ত। যারা আমার চ্যানেল ফলো করেন তাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি না। পাশে যিনি বসে আছেন ফিশ ফ্রাই খাচ্ছেন, তাকে নতুন করে চিনিয়ে দিচ্ছি আমার নাম কি। সঙ্গে আছেন রাফিয়াত রাশিদ মিথিলা, যাকে আমি এবং কলকাতার অনেক মানুষ মিথিলাদি বলে ডাকেন, ভালোবেসে সম্মান করে। মিথিলাদি কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো আছি ঝিলাম। ফিশ ফ্রাই কেমন লাগলো? ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো। আমি কি খেতে খেতে কথা বলতে পারি? তুমি খেতে খেতে, শরবত খেতে খেতে সবভাবে কথা বলতে পারো। ইয়া, আই এম অলওয়েজ গুড। আচ্ছা, প্রথমে যেটা আমি তোমাকে বলছি, তোমার নতুন সিনেমা এসছে, কিন্তু সেই ব্যাপারে কথা বলার আগে একটু ব্যাপারটাকে মুচমুচে করে নেবো। সেটা হচ্ছে আমি কটা শর্ট কোয়েশ্চেন করবো, এক কথায় প্রকাশ। তুমি পরীক্ষায় কেমন লাগতো? পরীক্ষা, আচ্ছা এক কথায় বলাটা একটু একটু লম্বা করে বলি যে অনেকের পরীক্ষা দিতে খারাপ লাগে, আমার কিন্তু পরীক্ষা দিতে ভালো লাগে। আমার ভালো লাগে। মানে তুমি খুবই স্টুডিয়াস মানুষ, সেটা আমি জানি। স্টুডিয়াস মানুষের জন্য না, এই যে পরীক্ষাটা তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেই চ্যালেঞ্জটা নিতে আমার ভালো লাগে। একবার বলো, চ্যালেঞ্জ নিবি না সালা। চ্যালেঞ্জ নিবি না সালা। প্রিয় রং? এই যেটা পরে আছি। এটা তুমি ফট করে বানিয়ে বলে দিলে। কারণ আমি সব রঙই পরি, ওরকম আলাদা করে। আচ্ছা, প্রিয় তিনটে রং? প্রিয় তিনটে রং, একটা হচ্ছে সাদা, একটা কালো, আর সাদা আর কালোর মাঝখানে যে কোনো একটা রং, হলুদ। সাদা কালোর মাঝখানে হলুদ কবে থেকে আসে আমার ঠিক জানা নেই, অদ্ভুত কথা। করে আলাদা কোনো প্রিয় রং আমার নেই, আমি কি করব? আমার কাছ থেকে সব উত্তর একটু এরমই পাবে। মাছ না মাংস? মাংস। মাছের মধ্যে ফেভারিট কি? প্লিজ ইলিশ বলো না, খুব টিপিক্যাল হয়ে যাবে। মানে আসলে ইলিশ। মানে ইলিশ। আচ্ছা, ভারতের ইলিশ না পদ্মার ইলিশ? পদ্মার ইলিশ। এটা নিয়ে আমার কথা শুনতে হতে পারে, আমি জানি না, আমার গাট ফিলিং বলছে কমেন্টে এটা নিয়ে কিছু একটা লোকে বলবে, এইটা আবার ভারত পদ্মা, এখানেও আপনি এসব করছেন ইলিশ মাছ নিয়ে, বলবেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শুনছি তুমি নাকি আজকাল কী সব পাইথন টাইথন নিয়ে একটুখানি ভয় টয় পাচ্ছ? হ্যাঁ, এবার বাড়িতে অনেকগুলো আছে তো। বাড়িতে অনেক মানে তোমার বাড়িতে সাপের আনাগোনা হয়েছে, এটা কি একটু এক্সপ্লেন করো। এক্সপ্লেন হচ্ছে যে জোরে দিদি। আমার বরের সাপ খুব পছন্দের প্রাণী, পেট, অ্যাজ আ পেট। তো এখন পেট পাইথন আছে বাড়িতে 4টে, আরও নাকি আসবে শুনছি। তো প্রথমে যখন একটা ছিল অত ভয়ের কোনো কারণ ছিল না, কিন্তু এবার যখন 4টে থেকে 8টা হবে তো সেটা তো ভয়ের কারণ হতে পারে। এখন কি তোমাদের বাড়ির কোনো নাম আছে? মানে বিল্ডিংটার নাম আছে, শিশির বিল্ডিং বলে একটা বিল্ডিংটার নাম আছে। এবারে নতুন কোনো নাম ভাবছো, এটা সরীসৃপ টাইপের কিছু? সরীসৃপ বিল্ডিং হয়ে যাবে, এটা ওইদিকে এগোচ্ছে। আচ্ছা, বিদেশে যখন ট্যুর করতে যাও, তোমার তো অনেক দেশই ঘোরা তোমার কাজের সূত্রে, যেটুকু আমি জানি, তাদের সব থেকে প্রিয় তোমার মানে ডেস্টিনেশন কি বেড়াতে যাওয়ার ক্ষেত্রে? বেড়াতে আসলে যাই না, আমার প্রিয় ডেস্টিনেশন হচ্ছে তানজানিয়া। তানজানিয়া হচ্ছে আফ্রিকার একটি দেশ, ইস্ট আফ্রিকার একটি দেশ, ভীষণ সুন্দর। সেখানে কিলিমানজারো পাহাড় আছে, সেখানে জাঞ্জিবার আইল্যান্ড আছে, খুব সুন্দর একটি দেশ। কিন্তু ওখানে আমার বেড়াতে যাওয়া হয় না, কাজেই যাওয়া হয়। হ্যাঁ। আর যদি তোমাকে বলি ভারত বাংলাদেশের মধ্যে ঘুরতে যাওয়ার সব থেকে প্রিয় জায়গাগুলো কোনগুলো? দেখো, বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সবাই জানে, কক্সবাজার, বান্দরবান পাহাড়, আর সুন্দরবন। ভারত বাংলাদেশ দুই জায়গাতেই আছে, আমার সুন্দরবনও খুব প্রিয়, জঙ্গল খুব প্রিয়। ভারতে আমি সত্যি বলতে যে এখনও অনেক কিছু যে দেখেছি বা ঘুরেছি সেরকম হয়নি, মানে হয়ে ওঠেনি এখন পর্যন্ত। কারণ আমি যখন যখন এসছি এখানে থাকতে তখন প্যান্ডেমিকের মধ্যে, তো এখন আস্তে আস্তে একটু ঘুরবো। তবে আমি যে কটা জায়গায় গেছি, আমার জয়পুর খুব ভালো লেগেছে, আমি কাশ্মীর খুব যেতে চাই, আমি যাইনি এখনো। হ্যাঁ, মানে আমার যাওয়া হয়নি, কিন্তু আমার নামটা তো কাশ্মীরের নদীকেই ধার করে নেওয়া, তুমি যেও। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার কলকাতার মধ্যে কোনটা ভালো লাগে, স্ট্রিট ফুড না রেস্টুরেন্ট ফুড? স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডের মধ্যে কোনটা? রোল। ফুটপাথ থেকে শপিং করো? করি তো। কি কিনেছো? টিপ কিনি, চুড়ি কিনি, দুপাট্টা কিনি, অনেক কিছু কিনি। কলকাতায় কিন্তু প্রচুর ফুটপাতে ভালো জিনিস পাওয়া যায়, আমি বেড ফেলে বলতে পারি। তো তোমার কোন জায়গাটা সবথেকে বেস্ট লেগেছে? গড়িয়াহাট। গড়িয়াহাট থেকে কি নিয়েছো? গড়িয়াহাট থেকে এই তো টিপ, চুড়ি, দুপাট্টা, এটা সেটা, মানে
অনেক কিছু, গড়িয়াহাট খুব পছন্দের জায়গা। আর নিউ মার্কেট? নিউ মার্কেটটা আমার খুব একটা যাওয়া হয় না, কারণ বাড়ি থেকে দূরে। আরেকটা জিনিস হচ্ছে নিউ মার্কেটে অনেক বাংলাদেশিরা আসে শপিং করতে, তো মবড হয়। হালকা মবড হওয়ার একটা চান্স আছে। আচ্ছা, এই মুহূর্তে তো তুমি যে কলকাতায় রয়েছো সেটার পারপাসটা হচ্ছে ও অভাগী, তোমার এই সিনেমা। তো এই সিনেমার এক্সপিরিয়েন্স কেমন? এই সিনেমার এক্সপিরিয়েন্সটা খুব ইমোশনাল আমি বলবো। আমার কাছে আমার খুব প্রিয় একটি কাজ। অভাগীর স্বর্গ গল্পটা শরৎচন্দ্রের ছোটোবেলায় পাঠ্য বইয়ে ছিল। অভাগীর স্বর্গ খুব প্রিয় একটি গল্প আমার। অভাগীর চরিত্রটা খুব মানে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটা চরিত্র। তো সেই চরিত্রটা করতে পারাটাও একটা, আমি বলবো নামটা অভাগী হলেও কাজটা ভাগ্যের। তো সেই কারণে মানে খুব দারুণ অভিজ্ঞতা। আচ্ছা দিদি, যখন আমি কালকে তোমাদের সিনেমাটা দেখলাম, স্পেশাল স্ক্রিনিং আমি ছিলাম, তো ওখানে দেখলাম যে অনেক কিছু অ্যাডিশন হয়েছে যেটা মূল গল্পে ছিল না। তোমার কাছে যখন স্ক্রিপ্টটা ন্যারেট করা হয়েছিল, তোমার কাছেও তো সবটাই ক্লিয়ার করে বলা হয়েছে, তোমার শুনে প্রথমবার কীরকম লেগেছিল? দেখো, অভাগীর স্বর্গ গল্পটা একটা ছোট গল্প, একদম ছোট। সেই ছোট গল্প থেকে একটা ফিচার ফিল্ম করা, সেটা একটা অনেক বড় দায়িত্ব। এবং সেখানে যে সংযোজনগুলো, সেগুলো খুব ভেবে চিন্তে না করলে দর্শক সেটাকে নেবে না। তো আমাকে যখন বলা হয়েছিল গল্পটা, সেই সংযোজন সহই বলা হয়েছিল, কিন্তু আমার কাছে মানে অযৌক্তিক মনে হয়নি সংযোজনগুলোকে। কারণ যে গল্পে যেই কথাটা এক লাইনে লেখা, সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য অনেকগুলো দৃশ্য ভাবতে হয়েছে। তো আমার কাছে লজিক্যাল মনে হয়েছে বলেই আমি কাজটা করতে রাজি হয়েছি প্রথমত। আর তারপরে এখন যখন হলে দর্শকরা দেখছে, নন্দনে আমি হল ভিজিটে গেছিলাম, সবাই বলেছে যে হ্যাঁ, এর মধ্যে অনেক সংযোজন আছে, কিন্তু তারপরও ভালো লেগেছে। আপনাদের আর ফোন নেই? আর এই কটাই বাজছে? এইটা রাখবে কিন্তু, ফিশ আমি কন্টিনিউ করছি, ঠিক আছে? এটা ভালো ছিল কিন্তু, কি বলবো আর আচ্ছা, আমরা সিনেমার কথা আবার চলে আসবো, কিন্তু আবার একটুখানি এক কথায় প্রকাশে ফিরে যাচ্ছি। তোমার মুখে মাছ শেষ? মাছ খেতে খেতে বলবো। আমার মুখে মাছ শেষ, ঠিক আছে। তোমার চকলেট ভালো লাগে না চকলেট আইসক্রিম ভালো লাগে? চকলেট। কি চকলেট? ইন্ডিয়ান পাতি চকলেট নাকি বিদেশে সেই মিষ্টি ছাড়া তেতো চকলেট? আমার তেতো চকলেট ভালো লাগে, আমার ডার্ক চকলেট ভালো লাগে। কি করে খাও? মানে আমার ভালো লাগে, তুমি বললাম তো, আমার কাছে কনভেনশনাল কোনো আনসার আশাই করো না। বুঝতে পেরেছি। আর তোমার ওই ওই ব্যাপারটা কিন্তু, ওই গানটা আমার খুব ভালো লেগেছে, ওটা আমার এখনো দেখা হয়নি। তৈ 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 মাইসেলফ অ্যালেন স্বপন বলে একটা ওয়েব সিরিজ, যেটা বাংলাদেশের চরকি একটা ওয়েব প্ল্যাটফর্ম আছে, ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে রিলিজ হয়েছে। সেখানে তৈ 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 গানটা ভীষণ ভাইরাল হয়ে গেছে। ওটা কিন্তু একটা আলাদাই ভাইব দেয়। হ্যাঁ, বলো, বিট ফিট দিয়ে বানিয়েছে, অন্ধকার করে। পার্টি সং, একদম ঠিক 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 ঠিক, এই যে ব্যাপারটা রয়েছে, এটা আমার ভালো লাগে। যাই হোক, পরেরটায় চলে যাচ্ছি, মানে এক কথায় প্রকাশের মধ্যেই থাকছি আমরা। আচ্ছা, কলকাতায় যখন থাকো, মর্নিং ওয়াক করো? না। তুমি কি মর্নিং পার্সন নয়? না, আমি মর্নিং পার্সন, হ্যাঁ, কারণ আমার একটা মেয়ে আছে, ওকে স্কুলে পাঠাতে হয়, আমার অফিস আছে, একটা চাকরি আছে, তো আমাকে সকালে উঠতেই হয়, কিন্তু সেটা খুব অনিচ্ছা সত্ত্বে। মানে তুমি কি নাইট আউল হতে পছন্দ করো? হ্যাঁ। তোমার কেমন লাগে, মানে রাতটা কিভাবে কাটাতে ভালোবাসো নিজের মতো করে যখন? অবভিয়াসলি আমি গান শুনতে খুব ভালোবাসি, আমি তারা দেখতে খুব ভালোবাসি, আমি আকাশ দেখতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো রাতের বেলা ছাদে উঠে সুন্দর হাওয়া বইবে, আমি একটু গান শুনবো, তারা দেখবো, এরকম করে রাতটা কাটাতে ভালো লাগে, একটু বই পড়বো। আচ্ছা, আমি যতদূর জানি তোমার পরিবারে মিউজিশিয়ানস আছেন, এবং তিনি যথেষ্ট প্রথিতযশা। তুমি নিজেও তো নিশ্চয়ই গান বাজনা করো? ছোটবেলা থেকেই করেছি, তবে হ্যাঁ, গানটা প্রফেশনালি করি না। কেন করতে ইচ্ছা করে না? আসলে গানের জন্য যেই অধ্যাবসায়, যে অনুশীলনটা প্রয়োজন, যে সময়টা দেওয়া প্রয়োজন, সেটা দেইনি, তো তাই এই মানে এটা দৃষ্টতা হবে আমি এবার প্রফেশনালি গান গাইতে শুরু করলে। তাও আমি গিয়েছি একটা সময় বাংলাদেশে, আমি প্রচুর নাটকের টাইটেল সং গেয়েছি, আমি সিনেমাতে গান গেয়েছি, প্লেব্যাক করেছি। আমি একটা সময় গাইতাম, তারপরে আর পারিনি আসলে এত কিছু একসঙ্গে কন্টিনিউ করাটাও। জীবনে প্রায়োরিটাইজ করতে হয় কিছু জিনিস, তো গানটা পিছিয়ে গেছে সেই জায়গা থেকে। দিদি, মাছ খেতে খেতে কি আমাদেরকে এক লাইন গান শোনানো যায়? মানে মাছটা অবশ্যই খাওয়ার মুখটা খালি হয়ে যাওয়ার পর। আমি পরে তোমার স্টুডিওতে এসে শোনাই গানটা। ও, তার মানে এখানে এক লাইন করা যাবে না? কি করে করা, এটা খুব এম্বারেসিং হবে, দেখো এত লোক আছে এখানে। তুমি অ্যাক্ট্রেস, তুমি লজ্জা পাবে, লোক আছে।
আমি তো অভিনয়টা ওই ক্যামেরার সামনে করি, এবার ক্যামেরাটা চলে গেলে এই তো আমার মোবাইলের ক্যামেরা বলে তুমি ছোট করছো। হ্যাঁ, না ছোট করছি না, কিন্তু হ্যাঁ মানে এবার যদি সবাই খাবার রেখে চলে যায় তাহলে রেস্টুরেন্টে এটা একটা বদনাম হয়ে যাবে। ব্রেকিং নিউজ, রাফিয়াত রাশিদ মিথিলা ফোনের ক্যামেরাকে ক্যামেরা বলে গণ্যই করেন না, করেন না, করেন না। ইটস আ ব্রেকিং নিউজ। যাই হোক, আচ্ছা আমরা আবার অভাগীতে ফিরি। অভাগী যতদূর শুনছি বা দর্শকের সাথে যেটুকু কথা বলছি, তোমাদের ছবির কলা কুশলীদের সাথে যেটুকু ইন্টারাকশন হলো, তাতে বেশ ভালোই রেসপন্স পাচ্ছে সাধারণ মানুষের থেকে, যে কারণে ছবিটাকে রিলিজ করা হলো। লোকে আরও জানতে পারছে যে ছবিটা চলছে কলকাতার বুকে বা শহরতলিতে যে কোনো হলগুলোতে। কীরকম লাগছে, তুমি মানুষের থেকে কীরকম মানে ফিডব্যাক পাচ্ছ? আমি হল ভিজিটে গেছিলাম, তারপর একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছে। যারাই দেখেছে, আমি আসলে এখন পর্যন্ত সব পজিটিভ ফিডব্যাক পেয়েছি, সবাই ভালো বলেছে ছবিটা দেখে। যেটা হয় কি যে এই ছবিটার, এটা প্রযোজকের প্রথম ছবি, এখানে পরিচালকও একদম সেই না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পরিচালকের মধ্যে না পড়ে না, তবে যথেষ্ট ট্যালেন্টেড পরিশ্রমী পরিচালক। কিন্তু ওই যেটা হয় যে লোকে চেনে না আর কি। তো এইরকম যখন একটা প্রোডাকশন হয় তখন না লোকে তো আজকাল হলে যায় যে, আর আচ্ছা ছবিতেও আমি ছাড়া, মানে আমি ছাড়া বলছি না, মানে আমার মতো ছোটোখাটো শিল্পী আছে, খুব বড় কোনো নাম বা কোনো জনপ্রিয় এখানকার স্টার বলতে যা বলছে, তুমি বলছো ছবিতে কাস্টের ক্ষেত্রে স্টার ভ্যালু বলতে যেটা বোঝায় সেটা নেই? সেটাও নেই। হ্যাঁ, তো সেই রকম একটা ছবি যখন হলে আসে বা সিনেমা হলে মানে রিলিজ হয়, তখন যেটা হয় যে লোকে কি এটা কি এই পরিচালকের ছবি, ও এটা কি এই প্রোডাকশন হাউসের ছবি, এটা কি এই স্টারের ছবি, সেরম করে মানুষ ছবি দেখতে যায় সিনেমা হলে। তো এর মধ্যে কিছুই নেই, এর মধ্যে ছবিটার মধ্যে শুধু একটা গল্পই আছে, আর সেই গল্পটাকে আমরা সকলে মিলে একটা খুব মানে ভীষণ কষ্ট করে সেটাকে অভাগীর স্বর্গটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এই চেষ্টাটা তখনই সার্থক হবে যখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখবে। তো মানে সেই জায়গা থেকে আমি বলছি যে আমরা হ্যাঁ অনেক বক্স অফিস ওই রকম জানি না, যে আমরা মানে অতটা হয়তো আশাও করিনি শুরু থেকেই, কিন্তু সেই তুলনায় আমরা যারাই দেখছেন খুব ভালো বলছেন, এবং এই ছবিটি খুব ভালো একটি ছবি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি কাজ করছি বলে না, যে আমার মনে হয় একটি ভালো ছবি হয়েছে, এবং সেটা সবাই দেখলে তখন আস্তে আস্তে হয়তো এটা যেতেও পারে একটা বক্স অফিসের নাম্বার নিয়ে। বললাম না, আমরা সেটা ইম্যাজিনও করছি না যে ওরকম কিছু হবে, বা তারপরও যত লোকে দেখবে সেটাই আমাদের পাওয়া। মানে তুমি বলতে চাইছো যে তোমার যতটা বা তোমার সঙ্গে যারা কাজ করেছেন তারা যতটা ভেবেছিলেন সেই আশাটা এক্সিড করেছে? হ্যাঁ, মানে আমরা তো ছবিটা যে ভালো হবে সেটা আমরা কাজ করেই বুঝতে পেরেছি, কিন্তু ছবিতে কোনো স্টার ভ্যালু নেই। সত্যি কথা, স্টার ভ্যালু না থাকলে লোকে, তুমি তো আছো। আমি তো এখনও এখানে মানে এই বাংলায়, আমি হয়তো বাংলাদেশে আমাকে সকলে চেনে, কিন্তু এই বাংলাতে তো এখন এটা আমার দ্বিতীয় ছবি সিনেমা হলে রিলিজ হচ্ছে। তো সে আমার নামে কজন ছবি দেখতে যাবে সেটা আমি এতটাও আশা করি না আর কি। আমি কাউকে এইভাবে এত ফ্র্যাঙ্কলি নিজেকে এত মানে একটা হাম্বল জায়গায় রেখে কথা বলতে আমি দেখি না। যাই হোক, মানে আমার খুবই ভালো লাগছে। কাউকে এরকম ফিশ ফ্রাই খেতে খেতেও কথা বলতে দেখো দেখো কি না, কেউ এখনো পর্যন্ত বলেননি। তারা, আমি যাদেরকে ইন্টারভিউ করেছি তারা খুবই ফ্রেন্ডলি, প্রত্যেকেই খুব ঠিকঠাক, কিন্তু একদমই আমাকে দেখতে কেউ আসবেন না এইভাবে কেউ কোনো বলে না। হয়তো তারা মনে মনে ভাবেনও হয়তো, কিন্তু কেউ কাউকে কোনো বলতে শুনি। যেটা সত্যি সেটা তো সত্যি। আর অভিনয়টা তো আমার ফুল টাইম প্রফেশন না, আমার আরও অনেকগুলো কাজ আছে। অভিনয়টা আমি ভালোবেসে করি, তো আমি এক্স্যাক্টলি জানি আমার জায়গাটা কোথায়। তুমি যে আর যেটা তুমি করো, আর একটা জিনিস ভালোবেসে, যেটা আমাকে বললে অফ ক্যামেরা, সেটাকে অন ক্যামেরা বললে তুমি কি করো? আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যেটাকে বলে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করি। আমি শিশুদের নিয়ে কাজ করি, শিশু বিকাশ নিয়ে কাজ করি, এবং আমি দেশে শুধু মানে পৃথিবীর অনেকগুলো দেশে কাজ করি। তার মধ্যে আফ্রিকার 3টে দেশ আছে, সেই দেশগুলোতে আমি একেবারে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কাজ করি। তাদের বিকাশ এবং তাদের লেখাপড়া, তাদের লার্নিং নিয়ে আমি কাজ করি। তাদের বাবা মায়েদের সাথে কাজ করি, যেন তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। আমরা আসলে অনেক প্রিভিলেজ পজিশনে আছি, আমাদের থেকে অনেক 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 খারাপ অবস্থানে পৃথিবীর অনেক জায়গায় অনেক শিশুরা আছে। তো এই কাজটাই করি আমি এটা করে নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ
এই মানে এরকম আমাদের মতো প্রিভিলেজ পজিশনে আমরা যারা আছি তারা এই কাজটা করার সুযোগ পায় না। অন্তত আমি আমার চাকরির সূত্রে সেই কাজটা করার সুযোগ পাই। বেশ, আর আপকামিং কি কি কাজ করার ব্যাপার আছে আমি আগেই বলে দিই। অভাগী তো চলছে সিনেমা হলে, আমি চাইবো এটা হিট হোক এবং লোকে আরও জানুক সিনেমাটার ব্যাপারে। তোমার আপকামিং প্রজেক্টগুলোর ব্যাপারে একটু শর্টে যদি বলে দাও সবাইকে। আপকামিং আমার পশ্চিমবঙ্গে যে কাজগুলো রয়েছে তার মধ্যে আমার একটা সামনে মেঘলা বলে একটি ছবি আছে, সেখানেও আমি মেঘলা নাম ভূমিকায় অভিনয় করেছি। সেটাও একটি অত্যন্ত একজন নারীর জীবন যুদ্ধের গল্প। আমি হয়তো গল্পগুলো এরকমই চুজ করি। তো সেই মেঘলা ছবিটি সামনে আসবে, রিলিজ হবে হয়তো এই বছরই। অরণ্যের প্রাচীন প্রবাদ বলে একটি ছবিতে রিসেন্টলি কাজ শেষ করেছি, সেই ছবিটি পাইপলাইনে আছে। এখন বাংলাদেশে এই সপ্তাহেই রিলিজ হচ্ছে কাজল রেখা নামে একটি সিনেমা, যেটি ময়মনসিংহ গীতিকার উপর বেস করে, একটি রূপকথার গল্পের উপর বেস করে তৈরি। সেটাও খুব ওখানকার ভীষণ নামী গুণী পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় সেই ছবিটি, সেটা রিলিজ হচ্ছে এই সপ্তাহেই রিলিজ হবে। তো এই তো, আর সামনে আরও কিছু কাজ করব, প্ল্যানিং চলছে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট আর লাস্ট প্রশ্ন আমার ইন্টারভিউয়ের, তোমার আমাকে কেমন লাগে? অসাম। আর এইটুকু এক কথা, এইটুকু বলে এক কথা ছেড়ে দিলে অসামের উপর আর কি বলবো, মানে অসাম। অসাম বলে আমি একটা বিড়ালকে ডাকি, তুমি অন্য কিছু বলো। বিড়াল তো কিউট, ঠিক আছে। অসাম, অ্যামেজিং, অসাধারণ, কিউট, সুইট, লাভলি, আরো অ্যাডজেক্টিভ থাকলে বলো। আর মনেই পড়ছে না, এত অ্যাডজেক্টিভ ছোটবেলায় শিখিনি। ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, ফেমাস, ছেড়ে দাও আর বলো। ঠিক আছে, মানে ছিলাম এই আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। যাই হোক, এই ছিল আমাদের আজকে কথোপকথন। আপনারা অবশ্যই ও অভাগী সিনেমাটা, যেটা কলকাতার বিভিন্ন হলে এই মুহূর্তে চলছে, সেটা দেখুন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক সিনেমার কলাকুশলীদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন, যখন তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে উপস্থিত। এবং আজকের আমার যেই ভিডিওটাতে মিথিলাদিকে আপনারা পেলেন, সেটার বিষয়ে আপনাদের কীরকম লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মিথিলাদির জন্য, তাহলে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। বিকজ এর পরে আমি যখন মিথিলাদির সাথে আবার দেখা করব কোনো পডকাস্ট হোক বা যে কোনো বিষয়ে, তখন সেই প্রশ্নগুলো অবশ্যই রাখবো, এটাই আমার বিশ্বাস। এবং দিদি, তুমি খুব ভালো থেকো, তোমার জন্য আমার বেস্ট উইশেস রইল। আমার দর্শকদের জন্য কিছু বলে দেবে? হ্যাঁ, আমি দর্শকদের বলবো আপনারা সবাই ঝিলামের সাথে থাকুন, অসাধারণ কাজ করছে। আর ঝিলামকে আপনারা সবাই যদি একটু কমেন্টে বলে দিন যে হ্যাঁ আমরা মিথিলাদিকে চাই, তাহলে আবার আমি আসবো ঝিলামের শোতে। বলো ঝিকিমিকি টুম্পা। ঝিকিমিকি টুম্পা। বাই বাই। যাতা বলার ঝিকিমিকি টুম্পা কেটে তুমি জানো না? নো, এটা কাল্ট হয়ে গেছে। ঝিকিমিকি টুম্পা মানে হচ্ছে ঝিকিমিকি টুম্পা। এটা আমি বানিয়েছি, এটা একটা এমনি একটা টার্ম যেটা আমি কয়েন করেছিলাম। আমাকেও ফিশ ফ্রাই দাও দাদা। ওইগুলো আমার খাও না।